ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কবে জানা যাবে। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন সিইসি। একযোগে সম্প্রচার হবে টেলিভিশন ও বেতারে। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে দেবেন নেতৃত্ব, বললেন মির্জা ফখরুল। নতুন ফ্যাসিবাদ কায়েমের চেষ্টায় একাত্তর বিরোধীরা। জোট করলেও নিজ প্রতীকে ভোট বহালের পক্ষভুক্ত হল এনসিপি। পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের চূড়ান্ত শুনানি ভোটের পর কিছু বিষয় পরবর্তী সংসদে ছাড়ার মত অ্যাটর্নি জেনারেলের। আইসিইউতে চলছে বেগম জিয়ার চিকিৎসা। দেশেই সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করছে মেডিকেল বোর্ড, জানালেন ডক্টর জাহিদ। প্রয়োজনে নেওয়া হতে পারে বিদেশে। 35 ফুট গর্ত করেও মেলেনি শিশু সাজিদের সন্ধান। এখনও আটকা গভীর নলকূপের পাইপে। উদ্ধারে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিল সেনাবাহিনী। সন্তানের অপেক্ষায় মা বাবা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হবে আজ সন্ধ্যা 6টায়। জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা দেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তফসিল ঘোষণার পর প্রার্থীদের আচরণ বিধি নজরদারি করবে ইসি। প্রতীক বরাদ্দের পর প্রচারণার সুযোগ পাবেন প্রার্থীরা। তফসিলে মনোনয়নপত্র সংগ্রহ, জমা, বাছাই, প্রত্যাহার ও ভোটের দিন উল্লেখ থাকবে। আর গণভোটের ক্ষেত্রে উল্লেখ থাকবে শুধু ভোটের দিন। এবার সকাল 7:30টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4:30টা পর্যন্ত। এদিকে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হওয়ায় দুটি ব্যালটে ভোট দেবেন ভোটাররা। এতে ব্যালটের সংখ্যা হবে দ্বিগুণ। এর আগে 29 নভেম্বর মক ভোটিং করে ভোট গ্রহণের সময় ও বুথের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাব তার কাছে। তামিম, বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল আজ ঘোষণা হতে যাচ্ছে সন্ধ্যা 6টায়। এটি বাংলাদেশ টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচারিত হবে। অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার তিনি তফসিল ঘোষণা করবেন এবং আমরা এই মুহূর্তে নির্বাচন কমিশনে রয়েছি। নির্বাচন কমিশনে আজকে দুপুর 3টায় একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং মূলত সেই তফসিলকে কেন্দ্র করেই নির্বাচন কমিশনে যারা নির্বাচন কমিশনার রয়েছেন তারা এখানে বৈঠক করবেন, বৈঠকে মিলিত হবেন এবং সেখানে মূলত তফসিল নিয়ে আলোচনা হবে এবং সন্ধ্যা 6টায় যে সরাসরি সম্প্রচারিত হবে, অর্থাৎ বলা হচ্ছে যে তফসিল ঘোষণা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের, সেই বিষয়ে মূলত এই বৈঠকটি ডাকা হয়েছে। তো বলা যায় যে এই তফসিলকে ঘিরে তফসিলে যে জাতীয় নির্বাচনের এবং গণভোটের যে তারিখ সেই তারিখ নির্ধারিত হবে। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই বিভিন্ন গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু রয়েছে তফসিল এবং ভোট গ্রহণ এবং গণভোটের তারিখ নিয়ে আলোচনা চলছে। একটি তারিখ সবসময় ঘুরে ফিরে আলোচনায় আসছে, সেটা হচ্ছে 12 তারিখ বৃহস্পতিবার, অর্থাৎ 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার 2026 সালের। এছাড়া 8 তারিখ রবিবার 2026 সালের। এটি নিয়েও কিন্তু গুঞ্জন রয়েছে, অর্থাৎ গণভোটের তারিখ এবং নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ সে ভোট গ্রহণের তারিখ। তো সেক্ষেত্রে এই গুঞ্জন আসলে এটির অবসান ঘটবে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে, তফসিল ঘোষণার মাধ্যমে। ভোট এবং গণভোটের অর্থাৎ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ এবং গণভোটের যে তারিখ সেটি আসলে কবে হবে জানা যাবে। এছাড়া তফসিলে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে। সেটি হচ্ছে যে মনোনয়নপত্র সংগ্রহ, মনোনয়নপত্র জমা এবং সেটি প্রত্যাহারের যে শেষ দিন অর্থাৎ শেষ তারিখ সেটি জানা যাবে। প্রচারণার যে শেষ সময় সেটি আসলে জানা যাবে। তো সব মিলিয়ে সারা দেশের যেই চোখ সেটি তফসিলের দিকে রয়েছে। রাজনৈতিক দলগুলো, প্রার্থী সহ দেশের পুরো জনগণই কিন্তু, সাধারণ মানুষ কিন্তু থাকে আছে এই তফসিলের দিকে। এবং এই তফসিল ঘোষণা হওয়ার পরপরই কিন্তু সরকারের বিভিন্ন কাজও কিন্তু সীমিত হয়ে আসবে। তো এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার হাতে সবশেষ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে সহকর্মী তোহা খান তামিম। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। দেশকে এগিয়ে নিতে ধানের শীষকে জয়ী করতে দেবেন নেতৃত্ব, একথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর প্রশিক্ষিত ইনস্টিটিউশনে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির আলোচনা সভায় বক্তব্যে একথা বলেন মির্জা ফখরুল। বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব ও প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে দেশ। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দাঁড় করানোর অপচেষ্টা করছে নতুন দলের জোট। আর যারা ৭১-এর বিরুদ্ধে কথা বলার ঔদ্ধত্য দেখায় তারা আরেকটা ফ্যাসিজম চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি তৈরির অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। তারেক রহমান শিগগিরই দেশে আসবেন জানিয়ে তিনি বলেন, সেদিন যেন গোটা দেশে আলোড়ন সৃষ্টি হয়, নেতাকর্মীদের সেই আহ্বান জানান তিনি। আজকে সংস্কার নিয়ে অনেক কথা বলছেন। কালকে একটা দলের নেতাদের বলতে শুনলাম, নতুন তৈরি করা একটি দল জোট করেছেন তারা। আমরা স্বাগত জানিয়েছি সবসময়, তরুণ যুবকদের যে কোনো প্রয়াসকে আমরা স্বাগত জানাই, কিন্তু সেটা হতে হবে অবশ্যই একটা ইতিবাচক ঘটনা। তারা বললেন যে বিএনপি নাকি সংস্কার নিয়ে কাজ করে না, আর সংস্কার জন্মই তো দিয়েছে বিএনপি। 1975 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান প্রথম তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র চলে আসেন, মাল্টি পার্টি সিস্টেম। পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে চূড়ান্ত আপিল শুনানি ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে হবে বলে জানিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ শুনানির জন্য আগামী 5 মার্চ ধার্য করেছেন। এদিন পঞ্চদশ সংশোধনীর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে শুনানি শুরু করে রাষ্ট্রপক্ষ। শুনানিতে কিছু বিষয় সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিত বলে আপিল বিভাগকে জানান অ্যাটর্নি জেনারেল। প্রধান বিচারপতি বলেন, আগের আপিল বিভাগের মতো এমন কোনো রায় দিতে চান না, যা নিয়ে প্রশ্ন ওঠে। বিএনপির আইনজীবীরা বলেন, দেশের মানুষ নির্বাচনমুখী। এখন পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল করলে পরবর্তী সংসদের জন্য সংস্কারে জটিলতা তৈরি হবে। সংবিধানের পরবর্তী সংশোধনীতে মুক্তিযুদ্ধের বিষয়গুলো যেন অক্ষুণ্ণ থাকে তা নিশ্চিতের আহ্বান জানান ব্যারিস্টার সারা হোসেন। এদিকে জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করার বিষয়ে হাইকোর্টের রিটে পক্ষভুক্ত হয়েছে এনসিপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মাকসুদ কামালের বিরুদ্ধে মামলায় সাক্ষী হচ্ছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন তিনি। সঙ্গে ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। সাদিক কায়েম সাংবাদিকদের জানান, ছাত্র আন্দোলন চলাকালে বহিরাগতদের নিয়ে এসে শিক্ষার্থীদের ওপর হামলা করিয়েছিলেন তৎকালীন ভিসি মাকসুদ কামাল। তার নির্দেশে শিক্ষার্থীদের ওপর গুলি, হাত বোমা নিক্ষেপ করা হয়। এমনকি ঢাকা মেডিকেলে আহতদের চিকিৎসা নিতে বাধা দেয় ছাত্রলীগ, যুবলীগ। ওই সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল বহিরাগত নিয়ে এসে আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল। আমরা যখন হাসপাতালে যাচ্ছিলাম, সে হাসপাতালেও যুবলীগের সন্ত্রাসীরা, নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং খুনি হাসিনা পেটো বাহিনী আমাদের উপর দফায় দফায় হামলা করেছিল। এবং পরবর্তী 16 জুলাই আমরা যখন শহীদ মিনার প্রোগ্রাম করছিলাম সেখানে হামলা করেছিল। 17 জুলাই গাইবানা জানাজা যখন হচ্ছিল সেখানে হামলা করেছিল, পরবর্তীতে ক্যাম্পাস বন্ধ করে দিয়েছিল। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাব তার কাছে। আফজাল, সাদিক কায়েম যে মামলায় সাক্ষ্য দিতে এসেছেন বলে তিনি বলছেন, এই মামলার আসলে তদন্তই এখন পর্যন্ত শেষ হয়নি, অর্থাৎ এই মামলাটি তদন্ত পর্যায়ে রয়েছে। হয়তো তিনি তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিতে বা এই মামলার সংশ্লিষ্ট যে প্রসিকিউটর রয়েছেন তার আহ্বানে তিনি ট্রাইব্যুনালে এসেছেন। আর এই মামলাটির তদন্ত যেটি চলছে সেটি আমরা জানি যে, বা সাদিক কায়েম যেটি বলেছেন যে ছাত্র আন্দোলন চলাকালে 14 তারিখ থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাগুলো ঘটেছে, অর্থাৎ ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে, হাতবোমা নিক্ষেপ করা হয়েছে এবং হল ভ্যাকেন্ট করে হত্যাযজ্ঞে সহায়তা করা হয়েছে, এই সকল কিছুই করেছেন তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি মাকসুদ কামাল, তার নির্দেশে হয়েছে এমনটাই সাদিক কায়েম দাবি করেছেন। এবং সাদিক কায়েম এও বলেছেন যে মাকসুদ কামাল 14 জুলাই রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি টেলিফোন কনভারসেশন করেন। সেই কথোপকথনে স্পষ্ট হয়ে যায় যে পরবর্তী দিনগুলোতে ছাত্রদের ওপর যে নির্মম নিপীড়ন চালানোর নির্দেশনা সেই কথোপকথনেই উঠে এসেছে। এবং প্রসিকিউশন বলছেন যে এই মাকসুদ কামাল এবং শেখ হাসিনার কথোপকথনের পরেই 16 জুলাই রংপুরে আবু সাইদকে হত্যা করা হয়। এবং সেই কথোপকথনগুলো আমরা অনেকেই শুনেছি, ট্রাইব্যুনালে যেটি সাক্ষ্য হিসেবে এরই মধ্যে শেখ হাসিনার মামলায় উপস্থাপন করা হয়েছে। এবং এক পর্যায়ে
শেখ হাসিনা যেটি বলেছিলেন যে ওই কথোপকথনে যে যারা আন্দোলন করছেন তারা রাজাকারের বাচ্চা, রাজাকারদের যেভাবে ফাঁসি দেওয়া হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হলে তাদেরকেও ঠিক একইভাবে ফাঁসি দেওয়া হবে। এবং মাকসুদ কামালও বলেছিলেন যারা এই আন্দোলন করছে তাদের পরিস্থিতিটা স্বাভাবিক হলে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হবে। মূলত সাদিক কায়েম যেটি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র জনতার ওপর যে হামলা, বিশেষ করে বহিরাগতদের নিয়ে এসে ছাত্রলীগ, যুবলীগ, ছাত্র জনতার ওপর, শিক্ষার্থীদের ওপর যেভাবে নির্মমভাবে আহত করেছে, গুলি চালিয়েছে, গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, সকল কিছুই হয়েছে মাকসুদ কামালের নির্দেশে। তিনি এখন প্রসিকিউশন অফিসে রয়েছেন, বের হওয়ার পরে তিনি আবারও গণমাধ্যমের সামনে কথা বলবেন, এমনটি সাদিক কায়েম জানিয়েছেন। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে সহকর্মী আফজাল হোসেন। সিসিইউ থেকে আইসিইউতে স্থানান্তর করা হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে, এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি বলেন চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম জিয়া। রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সাংবাদিকদের তিনি আরও জানান এখনই বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না বিএনপি চেয়ারপারসনকে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে 18 দিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। সিসিইউ থেকে নেওয়া হয়েছে আইসিইউতে, তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন বিএনপি নেত্রী। মেডিকেল বোর্ডের 4 দিন পর বুধবার রাত 8:30টায় বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সবশেষ অবস্থা নিয়ে গণমাধ্যমে ব্রিফ করেন মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জানান এখনো বিদেশে নেওয়ার মতো অবস্থা নেই বেগম জিয়ার। এভার কেয়ার হাসপাতালেই চলবে চিকিৎসা, তবে জানান তার শারীরিক অবস্থা যাত্রা উপযুক্ত হলে বিদেশে নেওয়া হতে পারে। এখানে রেখেও সকল পর্যায়ের চিকিৎসকদের দেশে বিদেশের তাদের পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে এবং আমরা খুবই আশাবাদী, মেডিকেল বোর্ডের সম্মানিত সকল সদস্যরাও আশাবাদী যে ওনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে হয়তো ওনাকে যে কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে। তিনি আরো বলেন সংকটাপন্ন মানুষের জন্য যেমন চিকিৎসা প্রয়োজন তেমন সেবাই দেয়া হচ্ছে বেগম জিয়াকে। মেডিকেল বোর্ডের আপ্রাণ চেষ্টায় যে চিকিৎসা, তাতে সাড়াও দিচ্ছেন তিনি। চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন। ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছে সেটি উনি গ্রহণ করতে পারছেন এবং সেটি উনি নিয়ে সত্যিকার অর্থে রেসপন্স করছেন। দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা চলছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান বুধবার বিকেলেও তার চিকিৎসা কার্যক্রম তদারকিতে আসেন। এদিন বেগম জিয়ার খোঁজখবর নিতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। গত 23 নভেম্বর এভার কেয়ারে ভর্তি হন তিনি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাব তার কাছে। আজ 19 দিনের মতো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং গতকাল রাতে মেডিকেল বোর্ডের সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন কিন্তু এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন আসলে বেগম খালেদা জিয়া এই মুহূর্তে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে এবং সেখানে কিন্তু যেটি আশার আলো তারা দেখছেন, তিনি কিন্তু চিকিৎসার সাড়া দিচ্ছেন এখনও এবং চিকিৎসা বোর্ড যেটা বলছে তার বিদেশে যাওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি আসলে জানান, যেমনটি আমরা দেখেছি গতকালকে, যে তিনি আসলে বলছিলেন যে তার শারীরিক অবস্থা উন্নতি না হলে অর্থাৎ স্টেবল পর্যায়ে না যাওয়া পর্যন্ত কিন্তু তাকে বিদেশি যাওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি দলটি। এবং তিনি বলছিলেন যেটি আমরা আসলে জানি বিগত কয়েকদিন ধরেই কিন্তু তিনি সিসিইউতে চিকিৎসা নিচ্ছিলেন এবং 19 দিন যাবৎ টানা তিনি কিন্তু এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। মাঝে আলোচনা হয়েছিল বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রসঙ্গে, কিন্তু সেটি কিন্তু এখনো হচ্ছে না। এবং তবে AZM জাহিদ হোসেন যেটি আমাদেরকে বলছেন যে দেশ এবং বিদেশি চিকিৎসকরা কিন্তু নিবিড় পর্যবেক্ষণে তাকে দেখছেন, তার চিকিৎসা নিচ্ছেন এবং
যেহেতু তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, তাই তার আসলে শারীরিক যে অবস্থা সেটি কিন্তু বোঝা যাচ্ছে না এখন পর্যন্ত, এবং তার কিন্তু শারীরিক ফুসফুস সহ হৃদরোগ সহ এবং ডায়ালিসিস তিনি এখনও নিচ্ছেন। তো এই শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন। তো এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সবশেষ তথ্য। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সময় সংবাদে আরও থাকছে। বিজয় দিবস সামনে রেখে চাঙ্গা গদখালির ফুল ব্যবসা, ভালো দাম পাচ্ছেন চাষিরা। 5 কোটি টাকার বেচা কেনার লক্ষ্য, চাহিদা থাকায় ইংরেজি নববর্ষেও বাজার ধরার আশা। এখনও উদ্ধার হয়নি রাজশাহীতে নলকূপের পাইপে আটকে পড়া 2 বছরের শিশু সাজ্জাদ। 35 ফিট গর্ত করেও মেলেনি তার সন্ধান। উদ্ধারে কার্যক্রমে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী। এই মুহূর্তে রাজশাহীর তানোরে আছেন সহকর্মী মওদুদ রানা, সরাসরি যাব তার কাছে। মওদুদ, সবশেষ কি তথ্য আছে আমাদেরকে যদি জানাতেন। প্রায় 20 ঘন্টা ধরে উদ্ধার কাজ চলছে। এখন পর্যন্ত শিশু সাজিদের উদ্ধার বা তার অবস্থান জানা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন। তারা যেটি বলছেন যে তারা প্রথম পর্যায়ে পরিকল্পনা করেছিলেন যে 30 থেকে 35 ফুটের মধ্যে সাজিদের সন্ধান হয়তো পাওয়া যাবে। সে অনুযায়ী তারা খনন কাজ পরিচালনা করছেন এবং এখানে অন্তত 3টি খনন যন্ত্র এই খনন কাজ করছে। এবং আমরা যেটি দেখেছি যে গতকাল রাতভর এখানে একটি বড় গর্ত খনন করা হয়েছে এবং সেই গর্ত দিয়ে শিশু সাজিদ যে গভীর নলকূপের গর্তে পড়েছিলেন সেখানে একটি সুড়ঙ্গের মতো তৈরি করে সেখান থেকে সাজিদকে উদ্ধার করার এক ধরনের পরিকল্পনা ছিল। কিন্তু আমরা দুপুরে যেটি দেখেছি সেই সুড়ঙ্গেও তৈরির পর অর্থাৎ মাটি থেকে 35 ফিট গভীর গর্ত করার পরও সাজিদের অবস্থান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস বলছে তারা তার কোনো উপস্থিতির প্রমাণ পাননি, ফলে আরো অন্তত 10 ফুট তারা গভীর গর্ত করতে চান। সেই গর্ত করার অংশ হিসেবেই এই যে খনন কাজ পরিচালিত হচ্ছে এবং 2টি খনন যন্ত্র কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিসের যিনি অপারেশন মহাপরিচালক রয়েছেন তিনি ঢাকা থেকে রাজশাহীতে এসেছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছাবেন এবং তিনি এর পরবর্তী যে প্রক্রিয়াগুলো কি হবে সেগুলো নির্ধারণ করবেন। ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন যে যদি তারা খনন করেও শিশু সাজিদকে উদ্ধার করতে না পারেন সেক্ষেত্রে তারা প্রযুক্তি সহায়তা নেবেন, যন্ত্রপাতি সহায়তা নেবেন। ফায়ার সার্ভিস সর্বশেষ বলেছেন যে তারা শিশু সাজিদকে অক্ষত ও জীবিত উদ্ধার করতে চান, সে কারণেই বড় গর্ত করে সময় নিয়ে তারা এই খনন কাজটি পরিচালনা করছেন। আপনাকে জানিয়ে রাখি গতকাল বুধবার শিশু সাজিদের মা সাজিদ এবং তার ছোট ভাইকে নিয়ে এই আমরা যেখানটিতে দাঁড়িয়ে রয়েছি এই জমিটি পার হচ্ছিলেন এবং এই জমিটির এখানে পুরো খড়ের আস্তরণ ছিল। সাজিদের মায়ের যেটি ভাষ্য যে এখানে গভীর নলকূপের একটি গর্ত রয়েছে সেটি তারা জানতেন না। তিনি যখন পার হচ্ছিলেন তখন সাজিদ নিখোঁজ হয়। এরপর সাজিদ যখন মা বলে চিৎকার করতে থাকে তখন তিনি পিছনে ফিরে দেখেন যে সাজিদ নিখোঁজ। এরপর পাশের পুকুরে তিনি দেখেন সেখানে সাজিদকে না পেয়ে এরই মধ্যে খড়ের নিচ থেকে সাজিদের কণ্ঠ শুনতে পেয়ে তিনি সেখানে খড় যখন পরিষ্কার করেন তখন সেখানে একটি বড় গর্ত দেখতে পান এবং স্থানীয়রা বলছেন যে স্থানীয় কসর আলী নামের এক ব্যক্তি তিনি গত বছর এই গভীর নলকূপ স্থাপনের চেষ্টা করছিলেন। এখানে 120 ফুট নিচেও পানির স্তর না পাওয়ার কারণে তিনি যে গভীর নলকূপ সেটি স্থাপন করেননি, ফলে এটি আর তিনি বন্ধ করেননি এবং গত বছর অতিবৃষ্টি হওয়ার ফলে এই গর্তটি বড় হয় এবং সেই গর্তে সাজিদ পড়ে যায়। ফায়ার সার্ভিস সর্বশেষ বলছে যে তারা সর্বোচ্চ চেষ্টা করছে সাজিদকে জীবিত এবং অক্ষত উদ্ধার করা, তবে এখন পর্যন্ত তার উপস্থিতি বা সে কোথায় আছে কত ফুট নিচে আছে সেটি জানা সম্ভব হয়নি। রাজশাহীর তানোর থেকে সহকর্মী মওদুদ রানা। সহপাঠীর মৃত্যুর জেরে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্ম গেটে সড়ক অবরোধ করেছেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সানবীর রূপল, সরাসরি যাব তার কাছে। সকাল থেকেই এক ধরনের উত্তেজনা কাজ করছে ফার্মগেট তেজগাঁও এই সড়কটিতে এবং ইন্টারমিডিয়েটের এক শিক্ষার্থী সাকিব নামে তিনি মারা গেছেন এবং সেই ঘটনার প্রেক্ষাপটে সেই বিচারের দাবিতে এখন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা তারা ফার্মগেটের পুরো চৌরাস্তার এসে অবস্থান নিয়েছে এবং এখান থেকে তারা বিচার না হওয়া পর্যন্ত সরবেন না এরকম একটি অনড় অবস্থানে আছেন এবং দেখতে পাচ্ছি যে ফার্মগেট
মোড়কে কেন্দ্র করে এর চতুর্পাশে যে যানজটের সৃষ্টি হয়েছে সেই যানজট হয়তো ভিন্ন ভিন্ন পথ হয়তো খুলে দেওয়া হয়েছে, সেই সব জায়গা থেকে হয়তো পাস করা যাচ্ছে। এই মুহূর্তে অবরুদ্ধ বলা চলে ফার্মগেট এই মোড়টি। এবং গতকালকে সাকিব মারা যায় এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে গত 6 তারিখে মাদক সেবন কেন্দ্র করে এবং সেই বাধা দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। সেই বেশ কয়েকজন আহত হয়। সাকিব সবচেয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয় এবং ঢাকা মেডিকেলে প্রথমে তাকে ভর্তি করা হয় এবং ঢাকা মেডিকেলে ভর্তি করার পরে তাকে 4 দিন আইসিইউতে রাখা হয়। পরবর্তীতে একটি প্রাইভেট মেডিকেলের কথা শোনা যায় এবং তারপরে গতকালকে রাতে তিনি মারা যান এবং তার গ্রামের বাড়ি গাজীপুর। এবং তারা এখানে শিক্ষার্থীরা দাবি করছেন যে সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস এবং এখানে ছাত্র রাজনীতির কে কলুষিত মুক্ত করা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতেই মূলত তাদের এই অবস্থান এবং সাথে সাথে সর্বোচ্চ বিচারের দাবি নিয়ে তারা তাদের এই অবস্থান পালন করছেন। তো এই ছিল এখন পর্যন্ত ফার্মগেট থেকে সবশেষ তথ্য। ফার্মগেট থেকে সহকর্মী সানবিট উপল। এবার বাণিজ্যের সংবাদ। বিজয় দিবসকে সামনে রেখে মৌসুমের প্রথম বাজারে ফুলের ভালো দাম পাচ্ছেন যশোরের গদখালির চাষিরা। চাহিদা থাকায় ইংরেজি নববর্ষের বাজার নিয়েও আশাবাদী তারা। চাষিরা বলছেন বিজয় দিবস ঘিরে 5 কোটি টাকার ফুল বিক্রি করতে পারবেন। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্যে রিপোর্ট। গোলাপ, জারবেরা, গাধা, গ্ল্যাডিউলাস, রজনীগন্ধা, জিপসি, রডস্টিক, কেলেন্ডোলা, চন্দ্রমল্লিকা সহ বাহারি ফুল। গত কয়েক মাস ধরে পরিশ্রমে যশোরের গদখালির মাঠে মাঠে ফুল। বিজয় দিবস সামনে রেখে মৌসুমের প্রথম বাজারে ভালো দাম পাচ্ছেন চাষিরা। প্রতি পিস গোলাপ 5 থেকে 7 টাকা, গ্ল্যাডিওলাস কালার ভেদে 6 থেকে 14 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। 1000 হলুদ গাধা 400 ও বাসন্তী কালারের গাঁদা ফুল 600 টাকা দরে বিক্রি হচ্ছে। সামনের দিনগুলোতে ফুলের দাম আরও বাড়বে বলে জানান চাষিরা। 16 ডিসেম্বর উদযাপন উপলক্ষে বাজার মোটামুটি ভালো। সামনে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠান আছে, ফুলের দাম দিন দিন বাড়ারই সম্ভাবনা আছে। সিজন আসছে এই পর্যন্ত, এখনো পর্যন্ত ফুলের বাজার আল্লাহর রহমতে আমরা খুবই ভালো পাচ্ছি। গোলাপ 5 থেকে 7 টাকা, রজনীগন্ধা 6 থেকে 8 টাকা এবং সমস্ত ফুলই মোটামুটি বাজার ভালো। মোটামুটি ভালো, দামও ভালো, ব্যবসাও ভালো। চাহিদা ও বাজার দর অনুকূলে রয়েছে, ফলে বিজয় দিবসকে ঘিরে তারা 5 কোটি টাকার বেশি ফুল বিক্রি করতে পারবেন বলে আশা করছেন ব্যবসায়ীরা। ফুলের বাজার মূল্য নিয়ে খুশি তারা। ফুলের দাম গত বছরের তুলনায় এবছর শীতের মৌসুম শুরু হওয়ার আগেই ফুলের দাম অনেক বৃদ্ধি, যার কারণে আমরা আশা করতেছি আমাদের টার্গেট 5 কোটি থাকলেও ইনশাআল্লাহ টার্গেট আরো পার হইতে পারে। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে প্রায় 1,500 হেক্টর জমিতে 13 ধরনের ফুলের চাষ করেন চাষিরা। কামরুল হাসান, সময় সংবাদ। বগুড়ায় একটি গোডাউনে অভিযান চালিয়ে উৎপাদন নিষিদ্ধ 26,000 কেজি পলিথিন জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে 3 জনকে। র্যাব জানায় শহরের কালীতলা এলাকায় নামবিহীন একটি গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় 26,000 কেজি উৎপাদন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। আটক করা হয় গোডাউনের ব্যবস্থাপক সহ 3 জনকে। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়, জরিমানা করা হয় 2 লাখ টাকা। এর আগেও এই গোডাউন থেকে 12,000 কেজি উৎপাদন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছিল পুলিশ। চট্টগ্রামে সালিশ বৈঠকে সিটে পা উঠিয়ে বসাকে কেন্দ্র করে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ। ছুরিকাঘাতে প্রাণ গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য গাজী তাহমিদ খানের। গতকাল সন্ধ্যার পর মিরসরাই বারৈয়ার হাট এলাকায় এই ঘটনা ঘটে। ছুরিকাঘাতের পর প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তাকে, পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করেছেন স্বজনরা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। সান্টিয়াগো বার্নাব্যুতে দাপট দেখালো ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে 2-1 গোলে হারালো সিটিজেনরা। সিটিজেনদের বিপক্ষে শুরু থেকে দারুণ কিছু বার্তা দেয় স্বাগতিকরা। 28 মিনিটেই লিড নেয় রিয়াল। গোল করেন রদ্রিগো, যদিও সেই লিড খুব বেশি সময় ধরে রাখতে পারেনি তারা। 35 মিনিটে ওরিলি গোল করে সমতায় ফেরান সিটিকে। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে পেনাল্টি পায় সফরকারীরা। এবার স্পট কিক থেকে গোল করেন আর্লি হল্যান্ড। এরপর পুরো সময় চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ।
সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কবে জানা যাবে আজ। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন সিইসি। একযোগে সম্প্রচার হবে টেলিভিশন ও বেতারে। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে দেবেন নেতৃত্ব, বললেন মির্জা ফখরুল। নতুন ফ্যাসিবাদ কায়েমের চেষ্টায় ৭১ বিরোধীরা। এবং জোট শরিকদের নিজ প্রতীকে ভোট বহালের পক্ষভুক্ত এনসিপি। পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের চূড়ান্ত শুনানি ভোটের পর কিছু বিষয়ে সংসদের হাতে ছাড়ার মত অ্যাটর্নি জেনারেলের। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। আপনাকে ধন্যবাদ ইমদাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।